কৃষ্ণপ্রেমের কথা উঠতেই মনে পড়ে মীরা ও রাধার কথা। কিন্তু মধ্যযুগীয় আরও একজন মহাপুরুষ যিনি কৃষ্ণ প্রেমে মোহিত হয়েছিলেন। এছাড়া ভক্তিবাদের সূচনাও হয়েছিল তার হাত ধরে, যার নাম উঠলেই মনে পড়ে যায় তৎকালীন মিয়াপুর বা আজকের নবদ্বীপের কথা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলছি। আগে আরও একবার এই স্থানে ভ্রমণ করেছি, তবে সত্যি বলছি এত কিছু রয়েছে এখানে যে একেবারে সব দেখে শেষ করতে পারিনি, তাই আবারও ফিরে আসা। এখানে বেড়াতে এলে বেড়ানোটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়াই ভালো। প্রথম ভাগ হলো নবদ্বীপ ধাম স্টেশনে নেমে শ্রী কেশবজি গৌড়ীয় মঠ হয়ে পোড়ামাতলা, আর দ্বিতীয় ভাগ হলো বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে নেমে বুনো রামনাথের ভিটা দিয়ে শুরু করে গোড়াচাঁদের আগ্রা। তবে আপনারা চাইলে সম্পূর্ণ নবদ্বীপ একদিনেই ঘুরে দেখতে পারেন, তবে তার জন্য এক রাত কিন্তু এখানে থাকতেও হতে পারে। এখানে থাকার জন্য গেস্ট হাউস ও হোটেল এবং আশ্রমের নিজস্ব রুমও আছে। তবে যে আশ্রমে থাকবেন সেই আশ্রমে কিন্তু আগে থেকে কথা বলে নেবেন। নবদ্বীপ ভ্রমণের প্রথম ভাগ আপনাদের আগেই দেখিয়েছি। এছাড়া সেখানে শেয়ার করেছি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন ও খরচই বা কতর মতো যাবতীয় বিষয়গুলি। যদি সেই পর্ব না দেখে থাকেন তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে ও ওপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, প্রয়োজন হলে অবশ্যই তা দেখে নিতে পারেন। আজ এই পর্বে নবদ্বীপ ধাম স্টেশন থেকেই শুরু করব নবদ্বীপের দ্বিতীয় ভাগের যাত্রা। তবে বলে রাখি, দ্বিতীয় ভাগের নিকটতম স্টেশন কিন্তু বিষ্ণুপ্রিয়া হল্ট। সব ট্রেন বিষ্ণুপ্রিয়া হল্ট থামে না, তাই আগে থেকে ট্রেনের টাইম ও স্টপেজ জেনে নিয়ে তবেই কিন্তু এই স্টেশনে নামুন। তবে আপনারা চাইলে নবদ্বীপ ধাম স্টেশনেও নামতে পারেন। ট্রেনের ডিটেলস ও টোটো দাদার কন্ট্যাক্ট নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। যাত্রা হোক শুরু, নিয়ে গৌরাঙ্গের নাম। আজ আবারও আপনাদের ঘুরে দেখাবো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম। সময় এখন সকাল 4:01। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। সুপ্রভাত। টুকরো ভ্রমণের আবারও এক নতুন ব্র্যান্ড নিউ এপিসোডে সকলকে আমার চ্যানেলে স্বাগত। কেমন আছেন সকলে? আজ 15ই মে 2024, বাংলার 1 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। নবদ্বীপে আপনারা কোথায় থাকবেন, কি দেখবেন আর ঘোরার খরচই বা কত, তার সমস্ত তথ্য কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে। তাই একটাই কথা বলবো, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখুন, আর স্কিপ করে দেখলে কিন্তু আপনারই লস। আর এবারের জার্নিতে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে আছে আমার মা, মাসি এবং মাসতুতো ভাই। তো সবাই মিলে একখানা জোরদার জার্নি হবে। আমি এখান থেকে যাব শিয়ালদা, এবং শিয়ালদা থেকে ধরবো হচ্ছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস। আগের বার জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে গেছিলাম অম্বিকা কালনা, আজ সেই জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে যাব নবদ্বীপ ধাম। আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করে রাখি। নবদ্বীপ ধাম গেলে আপনারা কিন্তু নবদ্বীপ ধামেও নামতে পারেন, এছাড়া নামতে পারেন হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট। কারণ যতদূর সম্ভব আমি জানি, এবং আমার এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে বিষ্ণুপ্রিয়া হল্টে নামলে নাকি সব থেকে নাকি সুবিধা, আর বিষ্ণুপ্রিয়া হল্টই হচ্ছে নবদ্বীপ ঘুরে দেখার হচ্ছে বেস্ট স্টেশন। তাই একটাই কথা বলবো, আপনারা যারা আগামী দিনে নবদ্বীপ ধাম বেড়াতে যাচ্ছেন তারা নবদ্বীপ ধামেও নামতে পারেন এবং বিষ্ণুপ্রিয়া হল্টেও নামতে পারেন। নবদ্বীপ ধামে কিন্তু 1 নম্বর স্টেশন থেকে বেরোলে টোটো স্ট্যান্ড থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন, তারা আপনাদের ঘুরে দেখাবে সমস্ত মন্দিরগুলি। এছাড়া বিষ্ণুপ্রিয়া হল্টে নামলেও সেখানেও টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। আর যেহেতু জঙ্গিপুর রোড এক্সপ্রেস বিষ্ণুপ্রিয়া হল্টে যাবে না, সেক্ষেত্রে আমরা নেমে পড়বো হচ্ছে নবদ্বীপ ধাম। এর আগে যখন আমি নবদ্বীপ ধাম ভ্রমণ করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম নবদ্বীপ ধাম সহ মায়াপুরের বিভিন্ন দর্শনীয় জায়গা, কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে ইসকন মন্দিরটা আপনাদের একদিন কভার করে দেখাবো। তাই আজ নবদ্বীপের অন্য পাশ মানে বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে নেমে যে কটা দর্শনীয় স্থান আছে সেগুলো আজকে দেখবো। মানে সেটা আমরা নবদ্বীপ ধাম থেকেই টোটো নিয়ে যাব, তারপর আমরা বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন লাগোয়া যে কটা দর্শনীয় স্থান আছে দেখে চলে যাব হচ্ছে নবদ্বীপ ঘাট। তারপর নবদ্বীপ ধাম থেকে লঞ্চ এবং ভুটভুটিতে চেপে চলে যাব হচ্ছে ওপারে মায়াপুরে, এবং আজ ঘুরে দেখাবো মায়াপুর ইসকন মন্দির। দেখি কতদূর কি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় অবশ্যই আমাদের ঘুরে দেখাবো এবং তার সমস্ত রকম ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেনে উঠে শিয়ালদা পৌঁছে আবার বাকি কথা হচ্ছে। চলুন তাহলে, ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে শিয়ালদা পৌঁছে আবার বাকি কথা হচ্ছে।
সকাল 5:15। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে। এটা শিয়ালদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম। এবার দেখতে হবে কোথায় দিয়েছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস, কারণ ওই ট্রেন ধরেই আজ আমি পৌঁছাবো আমার গন্তব্যে। 7 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু দাঁড়িয়ে আছে 13177 শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস। এই ট্রেন ধরেই আজ আমি পৌঁছাবো আমার গন্তব্য নবদ্বীপ ধাম। চলুন ট্রেনে উঠে পড়া যাক। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, কিছু তথ্য। আমরা এখান থেকে যাব হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে কিন্তু আগেরবার যে দাদার সঙ্গে ঘুরেছিলাম সন্তুদাই আজ আমাদের বিষ্ণুপ্রিয়া হল্টের যে পার্টটা, সেই পার্টটা পুরোপুরি ঘুরিয়ে দেবে। এর আগে কিন্তু আমরা নবদ্বীপ ধাম থেকে নেমে নবদ্বীপ ধামের পার্টটা কভার করেছিলাম, আর আজকে আমরা কভার করব হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্টের দিকে যে পার্ট, সেই পার্টটা। আপনারা যদি নবদ্বীপ ধামের সেই ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। জার্নির শুরুতে একটাই কথা বলবো, ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। ট্রেন যথারীতি শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। দেখুন এবার সামনের দিকে এগোচ্ছে। ট্রেন আপনার যথারীতি ঢুকছে দমদম জংশন। ক্রস করছি গরিফা স্টেশন, আর গরিফা স্টেশন ক্রস করার পরেই আসবে কিন্তু গঙ্গার ওপর জুবিলি সেতু, যেটা উত্তর 24 পরগনা এবং হুগলি জেলাকে যুক্ত করেছে। কালীনগর ছেড়ে দিল, আর এরপরেই আসছে নবদ্বীপ ধাম, যেখানে আজকে আমার গন্তব্য। সময় এখন সকাল 8:23। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি নবদ্বীপ ধামে। এটা নবদ্বীপ ধামের 3 নম্বর প্ল্যাটফর্ম। এবার এখান থেকে আমি ট্রান্সফার হবো 1 নম্বরে, এবং 1 নম্বর থেকে ধরে নেব আমার বুক করে রাখা টোটো। চলুন বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। নবদ্বীপ ধাম স্টেশনের বাইরের যে টোটো স্ট্যান্ড আছে তাদের ঘুরে দেখানোর রেট শুরু 350 টাকা থেকে। তারাই আপনাদের বলে দেবে কি কি ঘোরাবে। যদি সিলেক্টিভ জায়গা ঘুরতে চান সেক্ষেত্রে রেট কিন্তু বেশি হবে, তবে দরাদরি করে নিলে কমেও হয়ে যেতে পারে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে সন্তুদার টোটোয় চেপে প্রথমেই চললাম বিষ্ণুপ্রিয়া হল্টের দিকে অবস্থিত বুনো রামনাথের ভিটার উদ্দেশ্যে। রামনাথ তর্ক সিদ্ধান্ত, যিনি বুনো রামনাথ হিসেবেই অধিক প্রসিদ্ধ। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় রামনাথ জন্মগ্রহণ করেন, তবে তার জন্মস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ দেখা যায়। ডক্টর অলোক কুমার চক্রবর্তীর মতে তিনি ধাত্বিক গ্রামের ভট্টাচার্য বংশীয় অভয়রাম তর্কভূষণের পুত্র ছিলেন, আর যজ্ঞেশ্বর চৌধুরীর মতে সমুদ্রগড়ই নাকি রামনাথের জন্মস্থান। অষ্টাদশ শতাব্দীর বিশিষ্ট নৈয়ায়িক, পণ্ডিত এবং আদর্শ শিক্ষক ছিলেন রামনাথ। নবদ্বীপের একটি বনে তিনি চতুষ্পাটি স্থাপন করেছিলেন, আর তার এই চতুষ্পাটি বনের মধ্যে হওয়ার জন্যই তাকে বুনো বলা হতো। এই ভিটেতেই 1886 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার নবদ্বীপ তথা ভারতের সুপ্রাচীন শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে। এছাড়া পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট মহেন্দ্রনাথ ভট্টাচার্যের সম্পাদনায় দেশের পণ্ডিত মণ্ডলী এবং সংস্কৃতের অধ্যাপকদের নিয়ে সংস্কৃত চর্চাকে পুনর্জাগরণের উদ্দেশ্যে বঙ্গবিভূত জননী সভা স্থাপন করা হয়েছিল এখানেই। 2019 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বুনো রামনাথের ভিটে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। বুনো রামনাথের ভিটা থেকে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানের দিকে যেতে হলে রাস্তায় আপনার সঙ্গী হবে বুড়োরাজের মন্দির ও শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। প্রথমেই দর্শন করে নিলাম বুড়োরাজের। বর্তমানে বুড়োরাজের মন্দিরটিকে নতুনভাবে সাজিয়ে তোলার কারণে মায়ের মন্দিরেই ঠাঁই হয়েছে
বুড়োরাজের। এরপর এসে পৌঁছালাম শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে, যা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলার অনুসারীদের মধ্যে একজন অসাধারণ ব্যক্তিত্ব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা আজ আমাদের কাছে সহজভাবে এবং স্নেহের সাথে গৌরী মা নামে পরিচিত। এই গৌরী মা ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রত্যক্ষ শিষ্যা এবং শ্রী শ্রী সারদা দেবীর ঘনিষ্ঠ সহচর। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের নবদ্বীপ শাখার মূল মন্দিরটিতে রয়েছে সারদা দেবীর ছবিসহ গৌরনীতার বিগ্রহ এবং জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ। এখানে কিন্তু থাকার জন্য ঘরও রয়েছে, তবে আগে থেকে মিশন কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি করে নিয়ে আসতে হবে। এবার আমরা যাচ্ছি বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের স্ত্রী। 1496 সনের মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে নবদ্বীপ মালঞ্চ পাড়ায় রাজ পণ্ডিত সনাতন মিশ্রের ঘরে জন্ম হয় বিষ্ণুপ্রিয়া দেবীর। পরবর্তীতে নিমাই পণ্ডিতের প্রথম পত্নী বিয়োগের পর সেই বিষ্ণুপ্রিয়াকে পুত্রবধূ রূপে বেছে নিয়েছিলেন স্বয়ং শচী দেবী। নবদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত ছোট্ট হল্ট স্টেশনটি বিষ্ণুপ্রিয়া দেবীর নামেই নামাঙ্কিত, আর এই হল্ট স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বেই বিষ্ণুপ্রিয়ার জন্মভিটে। ইতিহাস সাক্ষী রেখে সেই সময়ের কোনো চিহ্ন এখন আর অবশিষ্ট নেই। নবদ্বীপে প্রতিদিন অসংখ্য পর্যটক এলেও তাদের বেশিরভাগের কাছে অবহেলিতই রয়ে গেছে বিষ্ণুপ্রিয়ার এই জন্মভিটে। বিষ্ণুপ্রিয়া দেবীও থেকে গিয়েছেন ইতিহাসের অন্তরালে। নবদ্বীপ শহর হেরিটেজের তকমা পাওয়ায় শহরের ঐতিহ্যবাহী শতাধিক স্মারকের তালিকায় দ্বিতীয় নামটাই ছিল এই বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটের। এখানে মূল মন্দিরের গর্ভগৃহে গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ ছাড়াও পার্শ্ববর্তী একটি মন্দিরে রয়েছেন বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা সনাতন মিশ্র ও মাতা মহামায়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান থেকে বেরিয়ে এবার এসে পৌঁছালাম গানতলা রোডে অবস্থিত শ্রী শ্রী বলদেব জিউ মন্দির বা বলদেব বাড়ি। শান্ত, সুবিশাল, পরিচ্ছন্ন ও খুব সুন্দর এই মন্দিরের পরিবেশ। এরপর একটু এগিয়েই দেখে নিলাম শ্রী শ্রী কানাই বলাই মন্দির, যা অবস্থিত নবদ্বীপের উডবান রোডে। কানাই বলাই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দির। এরপর ঢুকে পড়লাম সেখানে। শ্যামসুন্দর জিউ মন্দির দেখা হয়ে গেল। শ্যামসুন্দর জিউ মন্দিরে কিন্তু এখানে কিন্তু খাবার খাওয়ানো হয়। আপনারা যদি আসেন এখানে কিন্তু টিকিট করে খেতে পারেন। যতদূর সম্ভব শুনলাম 80 টাকা করে নাকি টিকিটের চার্জ, মানে 80 টাকা থেকে শুরু হচ্ছে। তা চলুন এবার যাচ্ছি সামনের দিকে। সামনে গিয়ে দেখবো হচ্ছে আপনার
রানী রাসমণির কাছেরই বাড়ি। এই চলে এসেছি রানী রাসমণির কাছেরই বাড়ি। চলুন ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানী রাসমণির যে কাছারি বাড়ি আছে, কাছারি বাড়ির সামনে যে সরোবর আছে, সরোবরের সামনে। এই কাছারি বাড়ির ভেতরেই কিন্তু রয়েছে সেই পুরাতন সোনার গৌরাঙ্গ মন্দির, যা 200 বছরের পুরনো। আর এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। আর এই কাছারি বাড়ির যে পুরাতন সোনার গৌরাঙ্গ আছে, সেই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও করা অ্যালাউ নয়, তাই আপনাদের ভেতরের বিগ্রহের ছবি দেখাতে পারলাম না। ভেতরে রয়েছে গৌরনিতাইয়ের বিগ্রহ, গৌরনিতাইয়ের মাঝখানে রয়েছে আপনার সেই 200 বছরের পুরাতন সোনার গৌরাঙ্গ, আর তার ঠিক পিছনেই রয়েছে আপনার রাধা গোবিন্দর বিগ্রহ। তাহলে চলুন এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যের দিকে। রানী রাসমণির কাছারি বাড়ি থেকে এবার পৌঁছে গেলাম গানতলা রোডের শ্রী গোবিন্দ জিউ মন্দির বা শ্রী গোবিন্দ বাড়ি। মন্দিরের অন্দরে রয়েছে রাধা গোবিন্দের একটি সুন্দর বিগ্রহ। 2020 সালে এই গোবিন্দ বাড়ি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষিত হয়েছে। এই মন্দিরেও প্রত্যহ ভোগ গ্রহণের ব্যবস্থা আছে। ভোগ গ্রহণের সময় দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত এবং ভোগ মূল্য 120 টাকা প্রতিজন। এছাড়া ভোগ প্রসাদ সঙ্গে করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। গোবিন্দ বাড়ি থেকে বেরিয়ে এবার ঢুকে পড়লাম নবদ্বীপের সোনাপট্টি বাজারের বিখ্যাত শিবু সেনের দোকানে টিফিনের জন্য। এখানে ছানা ও ক্ষীরের নানা রকম মিষ্টি ছাড়াও পাওয়া যায় গাওয়া ঘি, অনবদ্য লস্যি, কচুরি ও ঘিয়ে ভাজা স্পেশাল পরোটা। দামগুলো একবার বলে দিই। লস্যি 40 টাকা প্রতি গ্লাস, কচুরি 10 টাকা পিস ও ঘিয়ে ভাজা পরোটা 1 পিস 20 টাকা। এই মুহূর্তে আমরা রয়েছি সোনাপট্টি বাজারের মধ্যে। এই সোনাপট্টি বাজার থেকে ডান দিকে ঢুকে গেলেই রয়েছে শিবু সেনের দোকান, যেখান থেকে আমরা এই মুহূর্তে কচুরি, পরোটা আর লস্যি খেয়ে নিলাম। খুব ভালো, কিন্তু আপনারা এলে আপনারাও কিন্তু টেস্ট করে দেখতে পারেন। চলুন, এখন আমরা কোথায় যাচ্ছি? রাজবাড়ি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি মণিপুর রাজবাড়ি। চলুন রাজবাড়ি গিয়ে তারপর বাকি কথা হচ্ছে। শিবু সেনের দোকান থেকে বেরিয়ে এবার এগিয়ে চললাম শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের দিকে। একটা কথা আপনাদের বলে রাখি, রানী রাসমণির কাছারি বাড়ির সোনার গৌরাঙ্গকে পুরাতন সোনার গৌরাঙ্গের সাথে গুলিয়ে ফেলবেন না। কাছারি বাড়ির খুব কাছেই রয়েছে সেই পুরাতন সোনার গৌরাঙ্গের মন্দির। তাড়াহুড়োতে যার দেখা হয়ে ওঠেনি, আপনারা এলে অবশ্যই কিন্তু তা দেখে নিতে পারেন। শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ, এটি প্রতিষ্ঠা করেন আচার্য শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ শহরে তেঘরিপাড়া অঞ্চলে এই মঠের প্রতিষ্ঠা হয়। এই মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন উপদেশ দান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা। শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি এই মঠেই অবস্থিত। এই মঠের বর্তমান আচার্য শ্রীল ভক্তি বেদান্ত পর্যটক মহারাজ ও বর্তমান সম্পাদক শ্রীল ভক্তি বেদান্ত আচার্য মহারাজ। খুব সুন্দরভাবে সজ্জিত এই মন্দিরটি। মন্দিরটির চারপাশ খুব সুন্দর একটি জলের পরীক্ষা করা আছে। এই যে নৌকাটি দেখছেন, এতে করেই কিন্তু এই জলের মধ্যে মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীদের নৌকা বিহার হয়।
এই মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীরা হলেন কোলাদেবজিউ অথবা বরাহদেবজিউ, চৈতন্য মহাপ্রভু, রাধা বিনোদ বিহারী জিউ, শ্রী শ্রী লক্ষ্মী বরাহদেবজিউ ও শ্রী শ্রী জগন্নাথ দেব। এছাড়াও এখানে রয়েছে শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ ও শ্রীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের দিব্য সমাধি মন্দির। এই মঠেও কিন্তু থাকার জন্য রুম আছে, তবে আগে থেকে পারমিশন করিয়ে আসতে হবে। এছাড়া অন্যান্য মঠের মতো এখানেও কিন্তু ভোগ গ্রহণের ব্যবস্থা আছে। ভোগ গ্রহণের মূল্য ও সময় জানতে পারলে অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেব। দেবেন্দ্র গৌড়ীয় মঠ থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে একটুখানি এগোলেই রয়েছে কিন্তু আপনার অনু মহাপ্রভু মন্দির বা মণিপুর রাজবাড়ি, যার ভেতরে এখন আমি প্রবেশ করছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। নদিয়ার নবদ্বীপ ধাম মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেই খ্যাত। এখানে দোলযাত্রা তার আবির্ভাবকে কেন্দ্র করেই পালিত হয়। আর এই নবদ্বীপ ধামেই রয়েছে বাংলার এক টুকরো মণিপুর। 1798 সালে মণিপুরের মহারাজা রাজকুমারী বিম্বাবতীকে নিয়ে মণিপুর থেকে এই নবদ্বীপ ধামে এসেছিলেন। সেই থেকেই দেশের ওই পূর্ব প্রান্তের পাহাড় ঘেরা রাজ্যটির সঙ্গে এই বাংলার যোগসূত্র। দোল উপলক্ষে কয়েকশো শতাব্দী ধরে মণিপুরের মানুষরা এখানে এসে জমা হন। রাজবাড়িতে পালিত হয় মণিপুরি দোল উৎসব, রীতিনীতি পালিত হয় সব মণিপুরি নিয়মেই। নবদ্বীপের মহাপ্রভুর মন্দিরে শুধুমাত্র তার জন্মতিথিতেই দোল পালিত হয় মহাপ্রভুর চরণে আবিরের প্রয়োগে পুজোর উপাচারের অঙ্গ হিসাবে। কিন্তু শতাব্দী প্রাচীন মণিপুর রাজবাড়ির অনু মহাপ্রভু মন্দিরে দোল উৎসব 7 দিন ধরে চলে। মণিপুরি নৃত্যগীতের আসর বসে রাজবাড়ির নাট মন্দিরে। হরিভক্তি বিলাস গ্রন্থ অনুসরণে এখানে দোল পালিত হয়। দোলের আগের দিন পালিত হয় দিবারাস এবং আবির খেলা। তাদের রীতি মেনে মূল দোল উৎসবের দিন সন্ধ্যায় পোড়ানো হয় মহাপ্রভুর আঁতুর ঘর। এটি এখানকার ন্যাড়াপোড়া নীতি। দোলের পরদিন হয় পিচকারি দোল। এখানে মহাপ্রভু অধিষ্ঠিত মন্দির ছাড়াও রয়েছে একটি বিশালাকার পদ্ম সরোবর। এছাড়া এই মন্দির চত্বরেই রয়েছে বিভিন্ন রকম মণিপুরি শাড়ি ও শালের দোকান। মণিপুর রাজবাড়ির শ্রী শ্রী অনু মহাপ্রভু মন্দির দেখে এবার এসে পৌঁছালাম নবদ্বীপের দেয়ারাপাড়া রোডে অবস্থিত মহানির্বাণ মঠে। এই মঠের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই রয়েছে একটি মন্দির, যা শ্রী নিত্য গোপালজি ওরফে যোগাচার্য শ্রী শ্রীমৎ অবধূত জ্ঞানানন্দ দেবের উদ্দেশ্যে নির্মিত হয়। মহানির্বাণ মঠ থেকে বেরিয়ে এবার পৌঁছালাম ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর এখানে মন্দির দর্শনের জন্য 5 টাকা দিয়ে টিকিট করতে হয়। এই মন্দিরে রয়েছে সম্পূর্ণ কাঠের তৈরি শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ, যা বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বারা পূজিত হতো। ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রী সচিমাতা ও বিষ্ণুপ্রিয়া দেবী অধিষ্ঠিত একটি ছোট্ট মন্দির, সেটিও দর্শন করে নিলাম। এরপরে পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে, যার প্রবেশ মূল্য ছিল 5 টাকা প্রতিজন। তবে প্রধান সোনার গৌরাঙ্গ মন্দির কিন্তু অবস্থিত নবদ্বীপের শ্রীবাস অঙ্গন রোডে, সেখানেও প্রবেশ মূল্য 5 টাকা। নবদ্বীপের আগের ভিডিওতে সেই সোনার গৌরাঙ্গ মন্দির দেখিয়ে দিয়েছি, চাইলে নিচের ডেসক্রিপশন বক্স ও উপরের আই বাটনের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারেন। এখানে সোনার গৌরাঙ্গ মন্দিরে সোনার গৌরাঙ্গ ছাড়াও রয়েছেন সচিমাতা
নিমাই, জগন্নাথ মিশ্র সহ আরও অনেকে। এরপর ঢুকে পড়লাম ঠিক তার উল্টো দিকে অবস্থিত শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দিরে। নিত্যানন্দ মিলন মন্দির থেকে বেরিয়ে এবার এসে পৌঁছালাম গোড়াচাঁদের আখড়ার সামনে। তবে সেই আখড়ার অস্তিত্ব বাস্তবে আর নেই। মন্দিরের এক সেবায়েতের কথানুযায়ী সেই আখড়ার জায়গাতেই স্থাপিত হয়েছে বর্তমানের এই মন্দির। আমার সঙ্গে রয়েছে সন্তুদা। আগেরবারও আমাকে নবদ্বীপ ঘুরিয়ে দিয়েছিল সন্তুদা, এবারও সন্তুদার সঙ্গে নবদ্বীপের আরেকটা অংশ ঘুরছি আমি। আপনারা এলে কিন্তু অবশ্যই সন্তুদার সঙ্গে ঘুরতে পারেন। আর সন্তুদার নম্বর আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনের ওপরে ভিডিওর সঙ্গেও দিয়ে দেবো। একটা কথা হলো, সন্তুদা কিন্তু খুবই ভালো ছেলে এবং খুবই ভালোভাবে ঘুরিয়ে দেবে আপনাদের। আচ্ছা, আমি আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, পিছনে দেখতে পাচ্ছেন মিষ্টান্ন ভবন রামকৃষ্ণ ঘোষ। এই দোকানের কিন্তু লাল দই নবদ্বীপের বিখ্যাত। আপনারা এলে কিন্তু এখান থেকে লাল দই কিনতে পারেন। আর এই যে পিছনে যে মিষ্টান্ন ভবন রয়েছে, রামকৃষ্ণ ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন 65 বছর আগে। আগে কিন্তু এখানে বেড়া, দরমা, চাল দিয়ে ঘর ছিল, এটাকে মডিফিকেশন করে এখন এরকম করা হয়েছে। আর যা শুনলাম, এনাদের নাকি কলকাতায় লেক টাউনে ঠিক মিনিজের উল্টো দিকে কিন্তু ব্রাঞ্চ আছে। আপনারা কিন্তু ওখান থেকেও জিনিসপত্র বা দই সংগ্রহ করতে পারেন। চলুন ভেতরে ঢোকা যাক, ভেতরে ঢুকে দেখি আর কি কি আছে। নবদ্বীপ জেটি ঘাটের কাছেই রয়েছে রামকৃষ্ণ ঘোষ প্রতিষ্ঠিত মিষ্টান্ন ভাণ্ডার। বন্ধু সুমনের মুখে শুনেছিলাম এই দোকানের দই নাকি খুবই প্রসিদ্ধ। প্রায় 65 বছরের পুরনো এই দোকান। আগে নাকি এই দোকান ছিল দরমা ও বেড়ার চালের, পরে দিনে দিনে পরিণত হয়ে আজকের এই পাকা দোকান। তবে এই দোকানটি ছাড়া আশেপাশেই অনেকগুলি মিষ্টি সহ দইয়ের দোকান চোখে পড়েছিল, কিন্তু কোনো দোকানেই সেরকম ভিড় চোখে পড়েনি। তাই অগত্যা নামের ওপর ভর করেই এই দোকানে ঢুকে পড়লাম। এখানে কিন্তু দইয়ের দাম 250 টাকা প্রতি কেজি। তবে আপনারা এলে আশেপাশের দোকান থেকেও দই খেয়ে দেখতে পারেন। তবে টেস্ট করে অবশ্যই কিন্তু নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। দইয়ের ভাঁড় ব্যাগবন্দি করে 10 টাকার টিকিট কেটে এবার এগোলাম জেটি ঘাটের দিকে। লঞ্চ চলে এসছে, দেখুন সবাই লঞ্চ থেকে নামছে এখন। যে লঞ্চটা ওপর থেকে এলো, মানে মায়াপুর থেকে এলো, তারা নামুক, এরপর আমরা লঞ্চে প্রবেশ করব। লঞ্চ ছেড়ে দিল, আপনার এগোচ্ছে আপনার এবার মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরের দিকে। আর এইদিকে আপনার দেখাতে পাচ্ছি না কত দূর, ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার অটো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমার স্ক্রিনে আসবে না, ওইদিকে কিন্তু স্বরূপগঞ্জ ঘাট। ওখান থেকে আপনি অটোয় চড়ে চলে যেতে পারবেন কৃষ্ণনগর স্টেশন। ওই দেখুন বাসও যাচ্ছে ওখান থেকে। চলুন লঞ্চে চেপে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে মায়াপুরে কীভাবে আসতে পারেন তার একটা কমপ্লিট ট্যুর গাইড আপনাদের দিয়ে দিই। শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম। এরপর নবদ্বীপ ধাম থেকে 20 টাকার বিনিময়ে টোটোয় চেপে নবদ্বীপ ঘাট। এরপর সেখান থেকে 10 টাকার বিনিময়ে লঞ্চ বা ভুটভুটিতে চেপে মায়াপুর। এরপর সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যান ইস্কন মন্দির। এছাড়া আপনারা শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকালে চেপেও এখানে আসতে পারেন। কিভাবে আসবেন? কৃষ্ণনগর লোকালে চেপে কৃষ্ণনগর, সেখান থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে স্বরূপগঞ্জ ঘাট। এরপর সেখান থেকে 3 টাকা দিয়ে ভুটভুটিতে জলঙ্গি পার হয়ে মায়াপুর। কৃষ্ণনগর স্টেশন থেকে অটোয়ে ওঠার সময় অবশ্যই বলে দেবেন আমি হুলোর ঘাট যাব, কারণ স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর আসার ওটাই নিকটবর্তী ঘাট। এখন আমরা গঙ্গা ছেড়ে প্রবেশ করছি জলঙ্গির বুকে। আমার বাঁদিকে রয়েছে গঙ্গা, আর এখন আমরা প্রবেশ করছি জলঙ্গির মধ্যে। দেখুন জলঙ্গির জল কিন্তু কালো, আর গঙ্গার জল হচ্ছে ঘোলা। দেখুন দুরকম জল, দেখে বুঝতে পারবেন। আমার নিতাই যদি একবার ডাকে রে নিতাই গৌর বলে, নিতাই যদি মনে করে মায়াপুর তো
পৌঁছে গেলাম। চলুন এবার এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই এখানে এলে মায়াপুর ইসকন মন্দির ছাড়া আর কি কি দেখবেন। লঞ্চ থেকে নামার পর যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো নিয়ে আপনি ঘুরে দেখতে পারেন রাজা বল্লাল সেনের ঢিপি, জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী অধিষ্ঠিত মন্দির, ভক্ত চাঁদ কাজীর সমাধি, মহাপ্রভুর মাসির বাড়ি ও শ্রীবাস অঙ্গন মন্দির। এখানে কিন্তু টোটো রিজার্ভ করলে তার ভাড়া শুরু হয় 350 টাকা থেকে, তবে জায়গা বিশেষে দামের হেরফের হয়। তাই কোথায় কোথায় ঘুরবেন আগে থেকে কথা বলে নেবেন আর অবশ্যই দলাদলি করে নেবেন, তাহলে কিন্তু ভাড়া কমও হতে পারে। এরা আপনাকে সমস্ত জায়গা ঘুরিয়ে মায়াপুর ইসকন মন্দিরের গেটে নামিয়ে দেবে। আমার নিতাই নিত গৌ দেখুন এদিকে রয়েছে আপনার অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টা কিন্তু হরিনাম সংকীর্তন হয়, 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। আর এদিকে রয়েছে আপনার প্রসাদ কাউন্টার, যেখানে বিভিন্ন রকম মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, যেমন কথা ভবন, সুলভ প্রসাদম, মহাপ্রসাদম, নানা রকম কাউন্টার। আর এখানে আপনার লেখা আছে মন্দিরের সমস্ত টাইম, কখন কি হচ্ছে। এই যে চন্দ্রদা ইসকন মন্দিরের যে এদিকে যে উইংটা, সেই উইংটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ চলছে। আর এই উইংসের উল্টো দিকে যে উইংটা আছে সেই উইংটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। যদি খোলা থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, চলুন। মায়াপুরে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সকাল 7:30 থেকে 11:30টার মধ্যে আসুন, কারণ এখানে 4 রকম ভোগ প্রসাদের কাউন্টার আছে। সুলভ ভোজনালয় 40 টাকা, গীতা ভবন 60 টাকা, নামহট্ট ভবন 50 টাকা ও গদা ভবন 80 টাকা। এছাড়া গদা ভবনের একটি স্পেশাল ভোগ প্রসাদ চালু রয়েছে, তার মূল্য 150 টাকা। তবে ডিমান্ড বেশি থাকায় গদা ভবনের স্পেশাল টিকিট আগে শেষ হয়। গদা ভবনের 150 টাকার থালিতে কি কি থাকতে পারে আপনাদের একবার বলে দিই। ভাত, ডাল, 2 রকম তরকারি, শুক্তো, রুটি, স্যালাড, ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি। এছাড়া এই গরমের দিনে এসি রুমে চেয়ার টেবিলে বসে খাওয়ার আলাদাই একটা আমেজ পাবেন। তবে আমরাও চেষ্টা করেছিলাম গদা ভবনে খাওয়ার, কিন্তু ঘড়ির কাঁটায় তখন 1:30 ছুঁই, তাই এবারের মতো আর খাওয়া হলো না। গদা ভবনের এই স্পেশাল ভোগ বিতরণ শুরু হয় কিন্তু দুপুর 1টা থেকে। আপনারা যদি মায়াপুর আসেন আপনারাও কিন্তু এই গদা ভবনের খাবারের স্বাদ নিতে পারেন। যদি যান অবশ্যই কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমিও যদি কোনো দিন এখানে খাই অবশ্যই তার সমস্ত রকম আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে আপনার গদা ভবনের ভিতরের পার্কিং। আচ্ছা, এইদিকে হচ্ছে আপনার গদা ভবন। এই যে গদা ভবনের এদিকে আপনার রিসেপশন আর গেস্ট হাউস সবই রয়েছে। আর এখানে হচ্ছে আপনার মায়াপুর ট্যুরিজম সেন্টার। এখানে কিন্তু অনেক রকম হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই যে গদা ভবন হচ্ছে এদিকে, এদিকে আপনার গেস্ট হাউস রয়েছে দেখুন সামনে। আর এদিকেই রয়েছে আপনার প্রসাদম কাউন্টার, প্রসাদম কুপন কাউন্টার। দেখি মনে হচ্ছে না বাবু বলে, একবার যাই দেখি কী পরিস্থিতি দাঁড়ায়। এদিকে দেখুন
প্রসাদের জন্য লাইন, প্রসাদ গ্রহণের জন্য প্রচুর লোকের ভিড়, এখানে সবাই অপেক্ষা করছে প্রসাদ গ্রহণের জন্য। এই হচ্ছে আপনার গদা ভবনের প্রসাদম কাউন্টার। এখন কিন্তু এখানে দেখাচ্ছে কোনো রকম প্রসাদ এর কুপন অ্যাভেলেবেল নেই, কিছু করার নেই, হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। আবার অন্য কোনো দিন সকাল সকাল এসে কুপন গ্রহণ করে নয় প্রসাদ গ্রহণ করা যাবে। চলুন এখন এখান থেকে বেরোনো যাক। আর এই হচ্ছে আপনার গদা ভবনের সমস্ত গেস্ট হাউস। এই যে এখানে যে গদা ভবনের গেস্ট হাউসটি দেখছেন, এখানে গদা ভবনের গেস্ট হাউস সহ অন্যান্য যে কটি ভবনে ইসকন মন্দির চত্বরে রুম আছে, সেখানে যদি থাকতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে অনলাইন বুকিং লিংক দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা অনলাইনে বুকিং করতে পারেন। এছাড়া আপনারা এখানে এসেও অফলাইনে বুক করতে পারবেন। দেখুন এখানে রয়েছে আপনার শঙ্খ ভবন, চক্র ভবন, গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, গোবিন্দ রেস্টুরেন্ট, আর রয়েছে গদা ভবন, নামর্ত ভবন, রাধা রসামৃত, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। এদিকে রয়েছে আপনার চৈতন্য ভবন, গীতা ভবন, বংশী ভবন ও ঈশ্বরদান ভবন। আর কি রয়েছে দেখে নিই, এদিকেও সেম লেখা আছে শঙ্খ ভবন, চক্র ভবন, গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির আর গোবিন্দ রেস্টুরেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আপনার গদা ভবনের 80 টাকা টিকিটের লাইন। দেখুন কি ভিড়, ভিড়টা একবার দেখুন, কত লোক লাইনে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সবাই একে একে যাচ্ছে গদা ভবনের দিকে প্রসাদ গ্রহণের জন্য। চলুন গদা ভবন থেকে এবার এগোনো যাক মূল মন্দিরের দিকে। আমি সিকিউরিটি সাহেবের থেকে যেটা শুনলাম, এখানে যে নতুন যে চন্দ্রোদয়ের যে উইংসটা খোলা হয়েছিল, সেখানে কিন্তু কোনো রকম বিগ্রহ নেই। বিগ্রহ কিন্তু আপনার পুরনো যে মন্দির সেখানেই রয়েছে, শুধুমাত্র যেদিনকে মন্দির উদ্বোধন হয়েছিল সেজন্য এখানে নরসিংহদেবের যে বিগ্রহ সেটিকে আনা হয়েছিল। বর্তমানে কিন্তু এখানে কেবলমাত্র এমনি দেখার জন্য ঢুকতে দেওয়া হয়। আমাকে বললো কি ডোনেশন কুপন নাকি এর জন্য কাটতে হয়। আর এই মন্দির কিন্তু এখন বন্ধ আছে, ওপেন হবে হচ্ছে 5টার সময়। এই হচ্ছে আমার বাদিকে হচ্ছে আপনার পুরনো মন্দির, দেখাচ্ছি আপনাদেরকে একবার। এই যে চন্দ্রোদয় ইসকন মন্দিরের মূল এই হচ্ছে আপনার পুরনো মন্দিরটি মন্দির, দেখছেন, যেটা। এই মন্দিরে কিন্তু অধিষ্ঠান করছেন পঞ্চতত্ত্ব রাধা মাধব, নৃসিংহ ও চৈতন্য মহাপ্রভু। দুপুর হয়ে যাওয়ার কারণে আর এখানে যা আমার দোষটা কেমন বন্ধ আছে? হয়ে গেছিল। 29শে ফেব্রুয়ারি আপনার উদ্বোধন করা হয়েছিল। 29শে ফেব্রুয়ারি থেকে মার্চ 2 পর্যন্ত এখানে নরসিংহ উইং গ্র্যান্ড ফেস্টিভ্যাল হয়েছিল। এখানে লেখা আছে দেখুন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার ইস্ট উইং, আর যেটা আপনাদের ফার্স্টে মেন গেট দিয়ে ঢুকিয়ে দেখালাম সেটা হচ্ছে আপনার ওয়েস্ট উইং। এই ইস্ট উইংয়েই কিন্তু আপনার নরসিংহ উইং গ্র্যান্ড ফেস্টিভ্যালটা হয়েছিল। আচ্ছা, এখন আমি যাচ্ছি হচ্ছে আপনার গোশালার দিকে। বললো গোবিন্দস কিচেন আছে সামনে, মানে গোবিন্দ রেস্টুরেন্ট, সেখান থেকে নাকি বাদিকে গেলে হচ্ছে গোশালা। চলুন গোশালার দিকে যাওয়া যাক। এখানে তো আর কিছুই দেখার নেই, মন্দিরও বন্ধ, আর যে উইংসটা ওপেন করেছিল সেখানেও কোনো রকম বিগ্রহ নেই, আর ওখানে গদা ভবনে যে স্পেশাল খাওয়া সেটাও হলো না। সো কোনো কিছুই অবশিষ্ট রইল না, যাই গোশালার দিকেই যাই, দেখা যাক, তাদেরই দর্শন করা যাক গোদেবতাকে। এখানে কিন্তু মোবাইল, ব্যাগ, ক্যামেরা রাখার জায়গা এই যে এদিকে রয়েছে আপনার। আর এই হচ্ছে সামনে হচ্ছে আমার গোবিন্দস রেস্টুরেন্ট, সামনেই রয়েছে আমার গোবিন্দস রেস্টুরেন্ট। এই দেখুন, এই হলো গোবিন্দস রেস্টুরেন্ট। এদিকে রয়েছে আপনার একখানা ছাউনি দেওয়া জায়গা, সবাই এখানে বিশ্রাম করছে। এদিকে আবার লাইন পড়েছে, এখানে গৌরাঙ্গ কুটির। এই দেখুন, এখানে রয়েছে গৌরাঙ্গ কুটির, যেটা হচ্ছে তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকিবার সুব্যবস্থা, রুম অ্যাভেলেবেল। আমরা মনে করি অনেক। আর এখানে গীতা 50% ডিসকাউন্ট চলছে, অর্ধেক দাম। এদিকে হচ্ছে আপনার অন্নদান কমপ্লেক্স, এখানে সবার লাইন পড়েছে। অন্নদান কমপ্লেক্সে ঢোকার জন্য দেখুন লাইন পড়েছে এখানে। আমি এখন যাচ্ছি গৌমাতাদের দর্শন করতে, চলুন দেখা যাক কোথায় আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার গেস্ট হাউস, এই যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রুমগুলো রয়েছে
এগুলো কিন্তু আপনার অফলাইন আর অনলাইন দুরকমভাবে বুকিং হয়। আমি আপনাদের অনলাইন বুকিংয়ের ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর রুমগুলো, সবুজের মাঝে সুন্দর রুম। দেখুন এখানে রয়েছে আপনার নিত্যানন্দ কুটির, এখানেও কিন্তু তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকিবার সুব্যবস্থা আছে। এদিকে রয়েছে আপনার শ্রুতি ভবন, যেদিকে যাচ্ছি আমি। দেখুন কি সুন্দর একখানা পদ্ম দিঘি রয়েছে, কি সুন্দর পদ্ম দিঘি। যদি পদ্ম ফুলগুলো ফোটে কি অনবদ্য লাগবে। দেখুন বুঝতে পারছেন, বিশাল বড় একখানা পদ্ম দিঘি। আর এই হলো আপনার ডুমুর গাছ, দেখুন কত ডুমুর হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কি জানি না, দেখুন কত ডুমুর গাছে। এই দেখুন এখানে কি কি পাওয়া যায়, গৌরাঙ্গ সুপারমার্ট অ্যান্ড ট্রাভেলস। দেখেছেন, দেখুন এখানে সব গরুর জিনিস থেকে সমস্ত রকম জিনিস গরু থেকে তৈরি। দেখুন ঘি আছে, ট্যাবলেট আছে, দই আছে, ক্ষীর আছে। দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যেখানে দামগুলো লেখা আছে, কোনটার কি দাম। আর এখানে রয়েছে বিভিন্ন রকম মিষ্টি, দেখুন মালপোয়া রয়েছে, কটকটি, চিড়ে ভাজা, কাঁটিয়া, গজা, লাড্ডু, খাজা, প্রচুর কিছু রয়েছে। দেখুন একবার বাবাজিদের, সবাই চান করে এখন খাওয়া দাওয়া সারতে ব্যস্ত। খড় দিয়েছে, খোসা দিয়েছে, খাওয়া দাওয়া করছেন মন দিয়ে সবাই। এখন কাউকে বিরক্ত করা যাবে না, চান করে সবাই এখন খাওয়া দাওয়ায় মগ্ন। ইনি শুধু মুখ তুলে চেয়েছেন, আবার মুখ নামিয়ে নিলেন। চান পর্ব এখনও চলছে। এখনও চান পর্ব চলছে বাবুদের, বাবুরা এখনও চান করছেন। এনারা মুখ তুলে চাইছেন, না খা খা খা, কিছু বলিনি, খাওয়া দাওয়া কর। চান হচ্ছে এখন, এর চান এখনও কমপ্লিট হয়নি, চান হচ্ছে এখন। এখানে মুখ বাড়াচ্ছে, দেখুন এ দেখুন কী করছে, দেখুন খুংসুরি করছে দুজনে, খুংসুরি করছে দুজন মিলে। খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া কিছু নেই তো এখানে, খাওয়া দাওয়া কিছু নেই। কী হলো, রাগ কি ছেড়া তো? আপাতত আর দেখার কিছু নেই, আর আপনাদেরও দেখানোর কিছু নেই। তো এবার এগোই মেন গেটের দিকে। মেন গেটের দিকে ওখানে আমার মা, মাসি আর মাতুতো ভাই অপেক্ষা করছে। চলুন যাওয়া যাক মেন গেটের দিকে। আবারও না হয় কোনো একদিন এসে গদা ভবনে খাবো, আর মায়াপুর ইস্কন মন্দিরের আশপাশটা আরও ভালোভাবে ঘুরে দেখাবো। ভেতরে কখন কী হয় সেই সমস্ত কিছু তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এছাড়া মন্দির সম্পর্কে যদি আরও কিছু তথ্য পেতে চান, তবে আমার চ্যানেলেই মায়াপুরের আগের পর্বটি দেখে নিতে পারেন। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম।
আবারও একবার এই ভিডিওতে মন্দিরের সময়সূচি আপনাদের মনে করিয়ে দিই। ইসকন মন্দির দর্শনের সময় সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং মন্দিরে মঙ্গল আরতির সময় সকাল 4:30 ও সন্ধ্যা 6:30। আপনারা এলে এখানে থেকেও তা দেখতে পারেন। ইসকন মন্দিরের গেস্ট হাউস ছাড়াও মায়াপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে মন্দির চত্বরের আশপাশ পর্যন্ত প্রচুর হোটেল ও গেস্ট হাউস আছে। আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন, দাম কিন্তু সাধ্যের মধ্যেই। এই ইসকন মন্দির চত্বরে কিন্তু বিকেলবেলা হয়ে থাকে গজ পরিক্রমা। আপনারা এলে অবশ্যই কিন্তু তা দেখে নেবেন। মায়াপুর বাস স্ট্যান্ডের নিকটেই রয়েছে একটি জগন্নাথ মন্দির, যা আমরা মায়াপুর ইসকন মন্দিরে ঢোকার আগেই দেখে নিয়েছিলাম। এছাড়া আরেকটু এগোলেই টোটো স্ট্যান্ডের সামনেই রয়েছে রাধা শ্যামসুন্দর জিউ মন্দির, তাও দেখেছিলাম। আপনারা এলে আপনারাও কিন্তু তা দেখে নিতে পারেন। ইসকন মন্দির থেকে বেরিয়ে 10 টাকার বিনিময়ে টোটোয় চেপে পৌঁছে গেলাম মায়াপুর হুলোর ঘাটে। এই হুলোর ঘাট থেকেই কিন্তু কৃষ্ণনগর যাওয়ার বাসগুলি ছাড়ে। এরপর হুলোর ঘাটের টিকিট কাউন্টার থেকে 3 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিলাম ওপারে স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার টিকিট। ভটভটি চলে এসছে, একবার ডাকরে এইখানে ভটভটি চলে এসছে। আর ওই দেখুন, ওইদিকে দেখুন, ঠিক সোজাসুজি এই ভটভটি পুরো সোজাসুজি দেখুন, ওই পারেই রয়েছে ঘাট, মানে খুবই নিয়ারেস্টে। ভটভটি ছেড়ে দিল আপনার। এবার যাচ্ছি ওপারে আপনার স্বরূপগঞ্জের দিকে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। মারাত্মক রোদ্দুর, তাই ছাতা খুলে নিলাম, ছাতা মাথায় দিয়ে নিলাম। আপনারা যদি এই গরমকালে আসেন কিন্তু অবশ্যই ছাতা সঙ্গে করে নিয়ে আসবেন, আর জল সঙ্গে রাখবেন, নইলে কিন্তু খুব বিপদে পড়বেন। চলুন দেখাচ্ছি। আর এই সোজাসুজি রয়েছে আপনার মোহনা, মানে যেখানে আপনার গঙ্গার জলঙ্গির সঙ্গম, ওই স্ট্রেট। আমরা বাঁ দিকে টার্ন নিচ্ছি, টার্ন নিয়ে রয়েছে আপনার জেটি, এসে গেছি। এরপর ভুটভুটিতে চেপে 2 থেকে 3 মিনিটেই পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ঘাট। পৌঁছে গেছি। দেখুন স্বরূপগঞ্জ হুলোর ঘাট।